রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটু পানি, নিচু এলাকায় অলিগলিতে জলাবদ্ধতা তলিয়েছে দোকানপাটও। বন্যার পানি নামতেই ফুটে উঠছে ফসলি জমির ক্ষতি। সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক, ইউটিউবের পাসওয়ার্ড। সংশোধন হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের প্রকল্প মূল্যায়ন কমিটি। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে, হুঁশিয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এনবিআর বাতিল করলেও কালো টাকা সাদা করার সুযোগ, চলতি মাসে হতে পারে বাজেট সংশোধন। স্থবিরতা কাটছে না এডিপি বাস্তবায়নে, গত বছরের চেয়ে পিছিয়ে চলতি অর্থ বছরের জুলাই মাস। প্রথম মাসে ব্যয় হয়েছে ২,৯২২ কোটি টাকা। এবং কিডনি রোগের নকল ইঞ্জেকশনে সয়লাভ রাজধানী। ইপেটিন ওষুধ আসল ভেজাল দুটোই ফার্মেসিতে বিক্রি হচ্ছে দেদারসে। দায় নিতে নারাজ ইনসেপ্টা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। বৃষ্টির পানিতে ভাসছে রাজধানীর বিভিন্ন সড়ক, নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ভোর ৫টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে মিরপুর, শ্যামলী, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় প্রধান প্রধান সড়কে জমে যায় হাঁটু পানি। এতে যানবাহন চলাচলে ধীর গতিতে কোথাও কোথাও তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে নিচু এলাকায় দোকানপাটেও ঢুকেছে পানি। আজ সারা দেশেই দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আর রাজধানী এই দুটি শব্দ কিন্তু একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে গেল কয়েক বছরের চিত্র। অর্থাৎ এই মুহূর্তে রয়েছে মিরপুর কাজীপাড়া অংশে। সেই মিরপুর কাজীপাড়া অংশের চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই সড়কটি অর্থাৎ এই সড়কটি ঘিরে মিরপুর 10 নম্বর থেকে যে সড়কটি আসলে কাজীপাড়ার দিকে চলে এসেছে, সেই সড়কটি পুরো অংশ জুড়েই কিন্তু আসলে রাস্তার দুই পাশ ঘিরে অর্থাৎ ফুটপাত পর্যন্ত পানি উঠে গিয়েছে। এবং বেশিরভাগ অংশে আমরা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা কিন্তু আশপাশের ব্যবসায়ী। বিশেষ করে আজকে কিন্তু সপ্তাহে অর্থাৎ অফিসগামী যারা ছিলেন, অর্থাৎ অফিসগামীর পাশাপাশি যারা স্কুলগামী ছিলেন, তারা কিন্তু আসলে এই বৃষ্টি মাথায় নিয়ে, বৃষ্টির পাশাপাশি তাদের যে ভোগান্তি অর্থাৎ এই জলাবদ্ধতা মাথায় নিয়ে কিন্তু তারা এই সড়ক দিয়ে বের হয়েছে। এর পাশাপাশি এই জলাবদ্ধতার ফলে এই এলাকার যেই যানজট সেটি কিন্তু ব্যাপক, অর্থাৎ ধীরগতি লক্ষ্য করছে আমরা যানবাহনে। অর্থাৎ তার ফলে কিন্তু এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারছেন না। এবং অর্থাৎ পুরো এলাকা জুড়েই কিন্তু যানজট আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এর বাইরেও একটু জানিয়ে রাখি যে এর আশপাশে যারা দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাট কিন্তু সকাল থেকে যে 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই 80 মিলিমিটার বৃষ্টিপাতে কিন্তু দোকানপাট তলিয়ে গিয়েছে। বেশিরভাগ দোকানপাট এখন পরিচ্ছন্নতার কাজ চলছে, অধিকাংশ দোকানপাট কিন্তু এখনও খোলেইনি। অর্থাৎ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যেসব অর্থাৎ এই ফুটপাতের উপর পানি ছিল এবং ফুটপাতের উপর যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটও কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ এখন কিন্তু ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করেছে, যদিও পানি নামার যে কাজটি রয়েছে সেই পানি কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি সকাল থেকে যেই জরুরি সেবার বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে এই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, অর্থাৎ পানি নিষ্কাশনের কাজ তারা কাজ করছিলেন। এর পাশাপাশি তারা আসলে আমাদেরকে যেমনটি বলেছেন যে এই এলাকার মানুষ যেটি জানিয়েছেন যে এই এলাকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা, বিশেষ করে খালগুলো রয়েছে সেই খালগুলো ভরাট করে যেভাবে আসলে দখল করা হয়েছে তার ফলাফলই কিন্তু আসলে এই জলাবদ্ধতা। তারা এই বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং যেটি বলেছে যে এই বারবার তাদের যে দাবি যে এই জলাবদ্ধতা থেকে দীর্ঘমেয়াদী সমাধান চান। এই জলাবদ্ধতার ফলে তারা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু মানুষের জনজীবনে ক্ষতিগ্রস্ত না, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ অর্থাৎ স্কুল প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারাই আসলে সকাল থেকে বেরিয়েছে আমরা সকলকেই দেখেছি হাঁটু সমান পানি, কারো কারো কিন্তু কোমর পর্যন্ত ভেজা। বিশেষ করে অর্থাৎ শিশু যারা রয়েছে তাদের অনেকেও কিন্তু
তাদেরও কিন্তু অনেকেই ভিজে ভিজে আমরা দেখেছি স্কুলে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যারা আসলে পানি নিষ্কাশনের জরুরি কাজে যারা নিয়োজিত রয়েছেন, বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সকাল থেকে দেখেছি তারাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন যে আসলে সড়কটি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পানির যেই লাইনগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার উদ্দেশ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং সব মিলিয়ে সাধারণ মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষও কিন্তু ব্যাপক ভোগান্তি পেরিয়ে কিন্তু এই সড়ক দিয়ে পার হচ্ছেন। শুধু এই জলাবদ্ধতার পাশাপাশি কিন্তু বিশেষ করে এই এলাকার যেই যান চলাচল, সেই যান চলাচল কিন্তু অর্থাৎ ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি তারা যেটি অভিযোগ করেছেন যে এই যান চলাচল ধীরগতির ফলে কিন্তু অনেকেই রিক্সা পছন্দ করেছেন, অর্থাৎ রিক্সায় সিএনজি করে কিন্তু গন্তব্যে পৌঁছাচ্ছেন। সেই সিএনজি করে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে আবারও কিন্তু বেশি ভাড়া গুনতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে গত কয়েক বছরের চিত্র দেশের অর্থাৎ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা পাল্টেছেন। অর্থাৎ গত কয়েক বছরের যে চিত্র জলাবদ্ধতা, প্রতিনিধিরা পাল্টালেও কিন্তু জলাবদ্ধতা চিত্র কোনোভাবে পাল্টায়নি। তাদের দাবি, অর্থাৎ এই এলাকার মানুষের দাবি, খুব শীঘ্রই যেন এই এলাকার জলাবদ্ধতার চিত্র নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জলাবদ্ধতার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের কাজীপাড়া থেকে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও ডুবে আছে একের পর এক ফসলি জমি। এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা উপজেলায় আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং নোয়াখালী সদরে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতেই যাচ্ছি সজলের কাছে। বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সেক্ষেত্রে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের প্রায় সমস্ত জায়গা থেকে পানি অনেকটা নেমে গেলেও ফেনীর যে সদর উপজেলা এবং যে ছাগলনাইয়া উপজেলায় এখনও কিছু কিছু জায়গায় পানি রয়েছে। এবং যে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা, যে উপজেলায় আমি রয়েছি, এই দাগনভূঞা উপজেলার এখনও অনেক জায়গায় এখনও পানি নামতে পারেনি বা পানি জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে অনেকেই কিন্তু বাড়িঘরে ফিরতে পারছেন না। আর আমরা এখন যে ওমরপুর গ্রামে রয়েছি, দাগনভূঞার সিলুনি এলাকার, সেই দেখতে পাচ্ছেন একটি খামার এখনও পানির নিচে তলিয়ে আছে। শুধু এই খামারটি নয়, এবারের বন্যা আসলে অনেক খামারিকে, প্রায় জেলার যত খামারি রয়েছে, বিশেষ করে মৎস্য, এরপরে ডেইরি, এরপরে যেমন যে সকল খামারিরা রয়েছে তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ হচ্ছে যে এই সকল বন্যায় কিন্তু সকল ধরনের প্রায় 95% খামারি, তাদের খামারে পানি ঢুকে তাদের যে গরু মারা গিয়েছে, তাদের যে পশু ছিল, গবাদি পশু, সেগুলো মারা গিয়েছে। ব্যক্তি পর্যায়ে যারা চাষবাস করেছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি যদি বলি, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছে 30,352 হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। এখন এই কৃষি থেকে ঘুরে দাঁড়াতে হলে যারা বলছেন এখন আর তারা এর আগে 2 দফায় বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন যদি ধানের বীজ নয়, তারা চাচ্ছে যে জেলার অন্য দেশের যে সেখানে ধানের চারা হয়েছে সেখান থেকে চারা এনে, উদ্বৃত্ত চারা এনে যদি ফেনীর চাষিদের হাতে না দেওয়া হয়, তাহলে প্রায় 30,000 বা 35,000 হেক্টর জমি অনাবাদি থেকে যাবে, যা খাদ্যে বিশাল সংকট ফেলবে। এদিকে মৎস্যের কথা যদি বলি, প্রায় 28 কোটি টাকা মৎস্য ক্ষতি হয়েছে এবং 20,000 মৎস্য চাষি এই বন্যা ক্ষতি হয়েছে, তাদের মাছ ভেসে গিয়েছে। এবং আপনাকে যদি আপনার ডেইরি বা বলে প্রাণী সম্পদের ক্ষতি প্রায় 400 কোটি টাকার অধিক। এর মধ্যে যে জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা যে তথ্য দিয়েছেন, এবারের বন্যায় প্রাণী সম্পদ খাতে প্রায় 396 কোটি 9,85,000 টাকা ক্ষতি হয়েছে বলে তারা একটি সামারি করেছেন বা একটি তথ্য লিপিবদ্ধ করেছে। সেখানে এমন তথ্য জানানো হয়েছে। বন্যার পানিতে ফুলগাজী, পরশুরাম, ফেনী সহ প্রায় এখানে 38,771টি গরু মারা গিয়েছে 359টি মহিষ, 15,588টি ছাগল, 736টি ভেড়া, এছাড়াও প্রায় 21,67,510টি মুরগি ও 1,89,472টি হাঁস মারা গিয়েছে। ভয়াবহ চিত্র। আসলে ফেনীর যে বর্তমান চিত্র, ফেনীর মানুষের যে চাহিদা, মাছ বলেন, মাংস বলেন, এইসব ক্ষেত্রে কিন্তু এখন ডিম বলেন, কৃষির ক্ষেত্রে বলেন, সবজি, এসব কিন্তু এখন এখানে স্থানীয় চাহিদা যেটা মিটাতো, সেটা এখন অনেকটা শূন্যের কোঠায় নেমে এসেছে। এখন এই জেলার মানুষের যে সকল চাহিদা, সেগুলো কিন্তু বাহির থেকে কিনে এসে পূরণ করতে হবে। এবং এই চাহিদা পূরণ সাময়িকভাবে যদিও করে, কিন্তু স্থায়ীভাবে যে ক্ষতি মুখে পড়েছে এই খাতগুলো, এগুলোকে যদি বিশেষ প্রণোদনার মাধ্যমে বা এ সকল ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন সে সকল ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যদি দেশের বিশেষভাবে প্রণোদনা না দিয়ে এবং তাদের পাশে যদি না দাঁড়ায়, তাহলে হয়তো তারা অনেকে ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা কথা বলেছি অনেক খামারিদের সাথে, তাদের অনেক ব্যাংক ঋণ রয়েছে, তাদের অনেক বাকি বকেয়া রয়েছে, সব মিলে তারা একটা দিশেহারা অবস্থা দেখছেন। তারা বলছেন যে এই বন্যায় তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি
নিরূপণ করে অন্তত যেন রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে। আমি বন্যার পরিস্থিতি জানতে আমরা চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরে। এই লক্ষ্মীনারায়ণপুর সহ পুরো নোয়াখালীর 8টি উপজেলার 7টি পৌরসভা এবং 87টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছেন। এখানে বৃষ্টির কোনো পানি কমেনি। এখানে যে বন্যার যে পানিগুলো আছে সেই পানিগুলো অনেকটা স্থির অবস্থায় আছে, যার কারণে এই আশ্রয়কেন্দ্রগুলো যে মানুষগুলো আছে তারা এখনো আশ্রয়কেন্দ্রে আছে। আশ্রয়কেন্দ্রে থাকার কারণে যে এখানকার তারা বাড়ি ফিরতে পারছে না, কারণ এখনো মানুষের ঘরে পানি আছে, প্রতিটি রাস্তা ঘাটে পানি পানি পানি। এর মধ্যে যেমনি এই এলাকার মানুষগুলো বিশেষ করে শিশুরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে, নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা নিচ্ছেন। কোনো হাসপাতালে কোনো সিট নেই। বিশেষ করে আমি যদি বলি নোয়াখালী জেনারেল হাসপাতাল, সেই জেনারেল হাসপাতালে আসন সংখ্যা হচ্ছে মাত্র 20টি, কিন্তু সেখানে ডায়রিয়ার রোগী আছে প্রায় 300-এর উপরে। চাহিদার চাইতে প্রায় 15 গুণ বেশি রোগী রয়েছে নোয়াখালীর। এছাড়া বিভিন্ন গ্রামে এখনো বিদ্যুতের সংযোগ হয়নি, বিভিন্ন গ্রাম নেটওয়ার্কের সংকট রয়েছে। সব মিলে আসলে নোয়াখালীর মানুষ পানিবন্দী হয়ে যে একটি মানবতা জীবনযাপন করতেছে, এটি অবর্ণনীয় এবং অকল্পনীয়। এইখানকার মানুষগুলো তারা চিন্তা করতেছে যে এই বন্যার পানি কমার পরে তারা কিভাবে যে ঘুরে দাঁড়াবে। তাদের কোনো কর্মসংস্থান নেই। তাদের অধিকাংশ প্রায় বলা যায় যে 100% মানুষের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এখানে পুকুরের মাছ ভেসে গেছে, মাছের ঘের ভেসে গেছে, দিঘিগুলো ভেসে গেছে। এরপরে যে জিনিসটি আছে সেটি হলো যে কৃষি বিভাগের এখানে রোপাপন এবং রোপাপনের যে বীজতলা সবে ভেসে গেছে। এই সবজির অবস্থা একই অবস্থা। তাই এই মানুষগুলো চিন্তা করতেছে যে এই বন্যার পানির পরে তারা কিভাবে যে ঘুরে দাঁড়াবে। এখানকার মানুষের দাবি এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের জন্য একটি বিশেষ প্রকল্প নিয়ে যদি সরকার এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। আর ত্রাণের যে বিষয়টি এসে সেটি হলো যে এখানকার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ সবাই বৈষম্যহীনভাবে ত্রাণ বিতরণ করছে, কিন্তু এই ত্রাণ দিয়ে তাদের বাকি জীবন তো তারা ওভাবে হয়তো পরিচালিত করতে পারবে না। সেজন্য তাদের জন্য পরিকল্পিতভাবে তারা যাতে করে আবার ঘুরে দাঁড়াতে পারে, এই মানুষগুলো যাতে তাদের বসতিতে আবার ফিরে যেতে পারে, সেই জন্য তাদেরকে সেই পূর্ণ ব্যবস্থা করার তারা দাবি জানাচ্ছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা, সোনাইমুড়ি উপজেলা, সেনবাগ উপজেলা, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, এই 8টি উপজেলার মানুষের মধ্যে তারা ভয়াবহ অবস্থায় বিশেষ করছে। বিশেষ করে চৌমোহনী এবং সাতারবাইয়ার খালগুলো পূর্ণ খনন না করার কারণে এখানকার পানি নামতেছে না বলে তারা জানান। এই ছিল নোয়াখালীর সদর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী থেকে এবং এর আগে ফেনী থেকে। সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি। সচিব জানিয়েছেন 9 থেকে 12 জনে উন্নীত করা হচ্ছে কমিটির আকার, যেখানে নতুন করে যুক্ত হচ্ছেন একজন করে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় বিশেষজ্ঞ। এদিকে নানাভাবে চেষ্টা করেও পলকের কাছ থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি। শুভ খানের রিপোর্ট। প্রায় 1114 কোটি টাকা ব্যয়ে 14 জেলায় বাস্তবায়নাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ ওঠে খোদ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। সম্প্রতি সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ভেঙে দেওয়া হয় ওই কমিটি। শুধু দরপত্র নয়, হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল সহ নানা অনিয়ম দুর্নীতির কথা বলছেন খোদ উপদেষ্টা নাহিদ ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে 2010 সাল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আইসিটি খাতে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সুফল মূল্যায়নে গত 28 আগস্ট অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে 9 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে তথ্য প্রযুক্তি বিভাগ। তবে কমিটিতে বাইরের কেউ না থাকায় মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শুরু হয় সমালোচনা। এরই প্রেক্ষিতে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় এই 3 জন বিশেষজ্ঞ কমিটিতে যুক্ত করার কথা জানালেন তথ্য প্রযুক্তি সচিব। বুয়েট বা এই ধরনের যাদের
টেকনোলজি এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা নেব। তারপর প্রকিউরমেন্ট যেমন সিপিইউ তাদের কাছে আমরা চাইব। আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি ওই সব এক্সপার্টদের নাম পাওয়ার জন্য, অতএব তাদের নাম পাওয়ার সাথে সাথে কমিটির কাজ শুরু করে দেবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন সচিব। আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আসলে দিচ্ছেন না কিন্তু উনি ওনার কাছে আছেন, এটা আমরা যতটুকু জানি। তবু আমরা টেকনোলজি অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারি সেটাও চেষ্টা করব। গেল 5 আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্থবিরতা তো কাটছেই না, বরং যেন চলছে আরও ধীরে চলনীতিতে। চলতি অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র 1%, যা গত বছরের এই সময়ের তুলনায় কম। এ সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট এডিপি বরাদ্দের 2,922 কোটি টাকা ব্যয় করেছে, যেখানে বৈদেশিক সহায়তা থেকে গেছে 1,251 কোটি টাকা। আগের অর্থ বছরের মতো এবারও কাটেনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্থবিরতা। চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 1%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর হালনাগাদ প্রতিবেদন বলছে 2024-25 অর্থ বছরের প্রথম মাসে মোট এডিপির বরাদ্দের 2,922 কোটি টাকা ব্যয় করেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা মোট এডিপির বরাদ্দের মাত্র 1.05%। 2023-24 অর্থ বছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল অবশ্য এর থেকে বেশি, 1.27%। চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ দেওয়া হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা। এডিপিতে মোট 1,352টি প্রকল্প রয়েছে। IMEDর তথ্য বলছে জুলাই মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে 1,298 কোটি টাকা, যা সরকারের তহবিলের বরাদ্দের 0.79%। এর আগের অর্থ বছরের একই সময়ে সরকারি তহবিলের 1.27% অর্থ ব্যয় হয়েছিল। অন্যদিকে বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে চলতি অর্থ বছরের জুলাই মাসে ব্যয় হয়েছে 1.25% বা 1,251 কোটি টাকা, যা আগের অর্থ বছরে ছিল 1.21%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে, কেউ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে এনবিআর। আর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, চলতি মাসে বা অক্টোবরে সংশোধন করা হতে পারে চলতি অর্থ বছরের জাতীয় বাজেট। অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ফেরাতে মরিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিল, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে। সুনির্দিষ্ট ফর্ম তৈরি ও জমা দেওয়ার পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে নির্দেশনা তৈরি শেষ করে জানানো হবে কোথায় দিতে হবে জমা। কেউ সম্পদের হিসাব জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। এদিকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে, 15% আয়কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছিল সংস্থাটি, বাতিল করা হয়েছে সেই বিধান। অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না। আর এটা প্রজেকশন। এদিকে চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জানান, বড় বড় উন্নয়ন প্রকল্পের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে পারে নতুন সিদ্ধান্ত। আমরা অহেতুক
অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবেন ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করব। খুব শিগগিরই চলতি অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শেয়ারবাজারের নানা অনিয়ম অনুসন্ধানে আরও কমিটি গঠন করে পর্যায়ক্রমে সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির সব বিষয়ে তদন্ত করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক সংবাদ সম্মেলনে কথা জানান। তাড়াহুড়া করে এমন কিছু করতে চান না উল্লেখ করে তিনি বলেন, আমরা শুধু জানতে চাই না কি অনিয়ম হয়েছে, কোন দুর্বলতার কারণে অনিয়মগুলো সংগঠিত হয়েছে তাও আমরা জানতে চাই। এক্ষেত্রে কমিশনের কোনো দায় ছিল কিনা, যদি থাকে কমিশন প্রয়োজনে আইন সংশোধন করবে। এর আগে বেক্সিমকো গ্রুপের সুকুক ও IFIC আমার বন্ডসহ 12টি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির বিষয়ে রোববার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে BSEC। বিসেকের শুরু থেকেই যারা কাউন্টার পার্টি ছিল, ইন্টারমিডিয়েরি কারা ছিল, সেখানে কোথাও কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা বিভিন্ন স্তরে কিন্তু সেটার একটা অবজারভেশন পাওয়া যেতে পারে। কোনো অ্যাকুইজিশন ঢালাও না, আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে স্পেসিফিক এই কাজের মাধ্যমে আমাদের যে ল আছে সেটা ব্রেক হয়েছে সেরকম কোনো কিছু প্রমাণ সহ জানতে চাই, এবং সেই রিপোর্টগুলো আমরা আশা করছি যে আমরা পাবো সামনে। রাজধানী জুড়ে ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে কিডনি রোগের নকল ইনজেকশন, যা রোগীকে করে তুলছে আরও অসুস্থ। ইনসেপ্টা কোম্পানির তৈরি ইপ-18 নামক ইনজেকশনটির আসলের সঙ্গে নকলটিরও বিক্রি করছেন ইনসেপ্টার বিপণন প্রতিনিধিরাই। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও ভেজালের দায় নিতে নারাজ ইনসেপ্টা। মহির মারুফ ও আবু সাইদ নিশানকে সঙ্গে নিয়ে জিন্নাত আরা যশোর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সোহেল কোরেশি। কিডনি সমস্যায় ভুগতে থাকা রশিদা বেগমকে ইপ-18 ইনজেকশন প্রয়োগ করার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখি 2 পা একসঙ্গে রাখতে পারতেছে না, খুব ছটফট করতেছে। ভুক্তভোগীর ছেলের অভিযোগ, যোগাযোগ করা হলে বিষয়টি চেপে যেতে টাকার লোভ দেখায় রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসি। তবে প্রমাণ দেখাতে না পারলেও ফার্মেসি মালিকের দাবি, তাদের কাছেই বরং চাওয়া হয়েছিল টাকা। তামান্না ফার্মেসি থেকে আমি এটা খরিদ করি। মোট কথা ওনারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। যে লোক ভিকটিম 4 মাস, সে আমার ম্যানেজারে বলছে 5 লাখ টাকা দিতে হবে। ইনসেপ্টার থেকে আমরা মালটা তুলছি। সত্যি কি ইনজেকশনটি নকল? মোড়ক দেখে সহজে চেনার উপায় নেই। খেয়াল করলে দেখা যায় ইনসেপ্টার তৈরি আসলটির প্যাকেট খোলার অংশে বাংলায় লেখা নামের এক কোণে একটি আর বর্ণ রয়েছে, নকলটিতে রয়েছে 2টি আর। এবার খুঁজবো নকলটি আসছে কোথা থেকে। ক্রেতা সেজে লাস ফার্মার বনশ্রী শাখায় গিয়ে মেলে আসল এবং নকল 2 ধরনের ইপ-18। রশিদেও মেলে পার্থক্য। নিউক্লিয়ারের ওদের হচ্ছে 2 রকমের ইনভার্টার, একটা হচ্ছে নিউক্লিয়ার হাইজিনের আর একটা হচ্ছে নিউক্লিয়ার ইনসেপ্টার। এটাও হচ্ছে ওদের দায়। লাস ফার্মা এমন জালিয়াতির দায় চাপায় ইনসেপ্টার বিপণন কর্মীর ওপর। আপনাকে কি 2টা ঔষধই একজন ব্যক্তি দিচ্ছে? না ম্যাম, এখানে হচ্ছে যে ইনসেপ্টার অনেক আমার আছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে অর্ডার কাটে। লাস ফার্মার কর্মীদের সহায়তায় সুনীল হালদার নামে ইনসেপ্টার ওই কর্মীকে খুঁজে পায় সময় সংবাদ। তার বাসায় মেলে নকল ইপ-18। দায় এড়াতে সুনীল নেন নানা গোজামিলের আশ্রয়। এই 2টার রহস্য কি? এটা আপা প্রিন্টিং এর বেস। আপনি তো ইনসেপ্টার থেকেই আনছেন। সেটার জন্য তো আপনার একটা ছাড়পত্র লাগছে, কাগজ লাগছে। আপনি চাইলে না দিয়ে দিলে এরকম তো হয় না। এটা আমি সরাসরি শুনেন, এই ওষুধ আমি মেডিকেল থেকে আসছি। আমি আমাদের মুগ্ধা মেডিকেলের সামনে যে একটা দোকানের ওরা রাখে, ওইখান থেকে নিয়ে এসেছি। মুগ্ধা মেডিকেলের সামনের যেই ফার্মেসি থেকে সুনীল নকল ইনজেকশন কিনেছেন, তাদের দাবি ইনসেপ্টার বিপণন কর্মী ভুয়া ইপ-18 তাদের কাছে সরবরাহ করছেন। ইনসেপ্টার যে আছে ওনার নাম উত্তম নাম আর কি, ওনারই কল আপনি সারা লোক যদি না জানে, ধরেন আপনার ইনসেপ্টার তো 100% জানে না, বলো না। ধরেন আপনারা, আমি জীবনে তো প্রথম জানি গেল আর ডাবল আর, আমিও তো কখনো জানতাম না। আপনার ওষুধগুলো কে দেয়?
ক্রেতা সেজে শাহবাগ এলাকায় সময় সংবাদ। এবার ফার্মেসির কর্মীর সহযোগিতায় প্রশ্নের মুখোমুখি ইনসেপ্টার এক বিপণন প্রতিনিধি। নকল ইনজেকশন ইনসেপ্টা থেকেই দেয়া হয় জানিয়ে ওই মুহূর্তেই উধাও তিনি। আপনাকে এই ঔষধটাই দিছে, তাই তো? এই যে যেখানে পেছনে ডাবল আর লেখা, এটা জি জি, আমি ইনসেপ্টার প্রোডাক্টই দিছি। হ্যাঁ, ইনসেপ্টার কোথা থেকে আনছেন? আমাদের অফিসের প্রোডাক্ট। তার কোনো প্রমাণ আপনার কাছে এখন নেই? আমি দিতে পারবো, আমার অফিস ইনভয়েস তো অবশ্যই আছে। নকল ওষুধ কোথা থেকে বাজারে আসছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইনসেপ্টা। ডাবল আর আপনাদের যে সন্দেহ যেটা নিয়ে উৎপত্তি, এবং সন্দেহটা মানে কোনোভাবেই অমূলক না। ফার্মেসি এবং কোম্পানি উভয় পক্ষই জড়িত থাকার সম্ভাবনা আছে। প্রতিরোধের ব্যাপারে যত দূর পর্যন্ত যাওয়া লাগে সেই পর্যন্ত যাব। সময় সংবাদের থেকে পাওয়া তথ্যে অভিযানে মাঠে নামার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারা বাংলাদেশে আমাদের 52টা অফিস আছে, সেইখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা কাজ করতেছে, তাদেরও আমরা জানিয়ে দিব যে এই ওষুধটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে যেন উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আশঙ্কার বিষয় হচ্ছে রাজধানী ছাড়াও দেশের আর কোন কোন জেলায় এই নকল ইপোয়েটিন ছড়িয়ে গেছে। তবে সব ছাপিয়ে একটি প্রশ্ন থাকে, যে ঔষধকে মানুষ জীবন বাঁচানোর জন্য ব্যবহার করে, সেই ঔষধে যদি তাকে মৃত্যুর দিকে ধাবিত করে, তাহলে মানুষ বাঁচার আশা পাবে কি করে? জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। আবার বাড়ল বোতলজাত এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দাম 44 টাকা বেড়ে হয়েছে 1421 টাকা। গ্রাহকরা বলছেন হঠাৎ এমন মূল্যবৃদ্ধি বাড়তি চাপ সৃষ্টি করবে। আবাসিক থেকে শিল্প গ্রাহক, তীব্র গ্যাস সংকটে নাকাল অবস্থা সর্বত্র। দিনের অধিকাংশ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে যায় গ্যাসের চাপ, যার প্রভাব পড়ে গৃহস্থালী থেকে ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় অনেকেরই ভরসা এলপিজি সিলিন্ডারের উপর। তবে এবার সেই পণ্যটির দামও যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। সোমবার আবারও বাড়ানো হলো এর দাম। 44 টাকা বাড়িয়ে 12 কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম 1377 থেকে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের এমন অবস্থায় দাম না কমিয়ে উল্টো বাড়ানোকে নিজেদের উপর বাড়তি চাপ বলে মনে করছেন ভোক্তারা। তাদের অভিযোগ, এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে দিলেও বাজারে থাকে উল্টো চিত্র। কোনো কিছুরও তো আর দাম বাড়ানো হয় নাই, তো যে কোনো একটা জিনিসের দাম বাড়তেছে, এই যে এলপি গ্যাসের দাম বাড়তেছে, এটা এখন আমাদের পক্ষে প্রেশার হচ্ছে না। এখন তো কোনো লুটপাট নাই, তো এখন দাম কমে না কেন? আমরা তো সঠিক দামে পাচ্ছি না, মানে ওরা দাম বাড়াইলো। যার থেকে আমরা গ্যাস নিই সে যদি দাম না কমায় আর সে যদি কমে না কিনতে পারে, তাহলে তো আমাদেরকে আর কমে দিতে পারতেছে না। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত প্রধান জানান, কমিশন পুনর্গঠনের পর খুচরা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম বাড়িয়ে কেউ কারসাজি করতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে, বিধিগত বিষয় আছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। দ্য পয়েন্ট ইজ টেকেন, আমরা এটা কমিশনে আলোচনা করব এবং কিভাবে ভোক্তা অধিকারকে নিয়ে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে, এটা একটু আগে আলাপ করছিলাম আমরা যে এই আইনটা মোবাইল কোর্ট আইনের শিডিউলে নেই, শিডিউলে যদি নেওয়া যায় দ্যাট উইল হেল্প আস। এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলের মূল্য নির্ধারণেও নির্বাহী আদেশের বদলে আইন অনুযায়ী নিজেরা কাজ করতে আগ্রহী বলে জানান বিইআরসির চেয়ারম্যান। যে সামনে আমরা ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 5টি মামলায় খালাস পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার সিএমএম আদালতে আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5টি মামলার রায়ের ঘোষণার কথা ছিল। তো এই 5টি মামলাতেই খালেদা জিয়াকে আজ সিএমএম আদালত থেকে সম্পূর্ণ খালাস দেওয়া হয়েছে। 5টি মামলার মধ্যে একটি মামলা হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি শহীদ মুক্তিযোদ্ধা যে বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তি করেছিলেন, এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এছাড়া আরেকটি অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে তার জন্মদিনকে, তিনি যে 15ই আগস্টে জন্মদিন পালন করতেন, সেই জন্মদিনকে ভুয়া দাবি করে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছিল। তো খালেদা জিয়ার পক্ষের আইনজীবী আমাদেরকে যেটা জানিয়েছেন যে একই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক জেলায় বিগত সরকার মামলা দিয়েছিলেন, যাতে করে বিএনপি এবং খালেদা জিয়াকে তারা
সবসময় তারা দমিয়ে রাখতে পারেন। তো এই ধরনের অভিযোগ খালেদা জিয়ার পক্ষের আইনজীবী আমাদের সামনে করেছেন। এবং এছাড়া এই 5টি মামলার বাইরেও যে নাইকো দুর্নীতি মামলা, সেই নাইকো দুর্নীতির মামলার সাক্ষী আজ উপস্থিত না হওয়ার কারণে এই নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পেছানো হয়েছে এর তারিখ। তো এছাড়া ঢাকার সিএমএম আদালতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকালেই খালেদা জিয়া যে 5টি মামলার রায়ের জন্য এখানে আসেন এবং সেই 5টি মামলাতেই তাকে আজকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তো সিএমএম আদালত থেকে এই পর্যন্ত ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালত থেকে। জাতীয় প্রেস ক্লাবে আয়নাঘরের বন্দি জীবন নিয়ে কথা বলছেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। সরাসরি যাচ্ছি সেখানে। ইন্টারোগেশনের একটা পদ্ধতি, একই প্রশ্ন বারবার করা, যেন কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে। তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে 100 বার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই। ইংরেজিতে বলে the most difficult part of telling a lie is that you have to remember what you said the first time. প্রথমে যেটা বলেছিল যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টাপাল্টা বললে মিথ্যা হতে হবে। তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখার কোনো দরকার নেই। তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলো একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো। এরপরে দীর্ঘদিন পর জিজ্ঞাসা করেন, আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন, বলে আপনারা থাকেন আরও কিছু জিজ্ঞাসাবাদ করবো। 7ই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো আগের প্রশ্নগুলি, কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধর্মীয় প্রশ্ন ছিল। এখানে তারা আমাকে হঠাৎ করে বলল, আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি এখন একটু পিছনে দিকে ফিরে যেতে চাই। আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু, শিরা উপসার, লম্কুর, রক্তবিন্দু, সমস্ত অস্থিমজ্জা, খাঁটি দেশপ্রেমিক আপাতমস্তক সৈনিক, আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছি, আমি যোগদান করেছি, আমি এখনও প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে যে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন বিচার বহির্ভূত? আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমি 2016 সালে 7ই ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি বলছি আমি স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখিনি। আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো, আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না করে। আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হতে পেতে চাই, কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব, আপনি আমাকে চর থাপ্পড় লাথি মারবেন, এটা কোনোদিন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে, আর যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাঁধ খুলে দিয়ে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে, কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি। 2009 সালে কীভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাশ 24 ঘন্টা তার কাটা ঝুলেছিল, আমার এখন বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের চারিদিকে তার কাটা ভাড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার বানিয়ে রেখে, তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলোর কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি। এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে? তারা কি ভারতপ্রেমী? তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই স্বার্থান্বেষী মহল, তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারাও ভারতপ্রেমী ছিল, নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না। আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই। আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে
ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য। এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা। আমাদের সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে, সেখানে কথা বলছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। নিরাপত্তার সংকটে ভুগছে দেশের পোশাক শিল্প। ব্যবসায়ীদের দাবি বহিরাগতরা কারখানার ভিতরে এসে অস্থিরতা তৈরি করছে। বিষয়টি স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার নজরে এনেছে বিজিএমইএ নেতারা। সমস্যার সমাধানে শিল্প এলাকায় সেনাবাহিনী ও শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালিত হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানা সংকটে দেশের পোশাক খাত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে যোগ হয়েছে নিরাপত্তা সংকট। বন্ধ রয়েছে 8 শতাধিক কারখানা। সোমবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় একথা তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। আমাদের সমস্যা তো কমে নাই, বরং আমাদের সমস্যা দিন দিন বেড়ে গেছে। বহিরাগতরা আসছে এবং তারা যে দাবি নিয়ে আসছে, ইউল বি অ্যামেজড টু হিয়ার তাদের যে দাবি। তারা চাচ্ছে যে আমাদের ছেলেদেরকে বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। নিরাপত্তা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস, আমাদের ইলেকট্রিসিটি, যাতে করে আমরা আমাদের পোর্ট পর্যন্ত মালটা পৌঁছাতে পারি। এদিকে বিকেলে সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি বলেন, বহিরাগতরা অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি করে কারখানায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু কর্মরত অবস্থায় বাইরে থেকে এসে তাদেরকে হামলা করে ওখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যে দাবি দাওয়াগুলি আছে বিগত দিনে কখনোই আমরা এই ধরনের কোনো দাবি দেখিনি। এরপর বিজিএমইএর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে রাত থেকে সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু হবে। আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে। আর্মি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এবং দরকার হলে বিজিবি, র্যাবকে ইনভলভ করে ওনারা অল আউট আজকে যাবে, যে যারা এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে বহিরাগত, তাদের বিরুদ্ধে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরম আর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় নীলফামারীতে ব্যাহত হচ্ছে আমন আবাদ। বেশিরভাগ জমি ফেটে চৌচির, এমনকি তিস্তার সেচ ক্যানেলের পানিও মিলছে না। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে সেচ দিচ্ছেন কৃষক। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে আমন চাষ, তবে বর্ষা মৌসুমেও জমি ফেটে চৌচির। আগস্ট মাসে নীলফামারীতে 380 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 132 মিলিমিটার। দিনের তাপমাত্রাও বেশি, বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষক। এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না জেলার চাষিদের। জমিতে নিড়ানি ও সার দিতেও সমস্যা হচ্ছে তাদের, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। পানির অভাবে সেচ দিতে পারছি না, জমি ফাটি যাইতেছে। হ্যাঁ, এখন বাড়তি খরচ হইতেছে আমাদের অনেক। ক্যানেলে পানি দেয় না, ক্যানেল অপরিষ্কার, ক্যানেল পরিষ্কার করে না, তারা পানি করে কিছু দেয় না। হ্যাঁ, এই অবস্থায় আমরা কৃষকরা খুবই খরা, পানি হয়েছে না। এই আবাদ কি হইবে না হইবে আল্লাহ ভালো করে জানে। কারো জমিতে পানি নেই, আমরা মেশিনের ব্যবস্থা আছে, আমরা মেশিন দিয়ে পানি দিই, তার বিনিময়ে আমরা কিছু টাকা নেই। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মাঝারি উঁচু, মাঝারি নিচু জায়গাগুলো সমস্যা নেই এবং নিচু জায়গাগুলো তো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে উঁচু জায়গাতে। এই জায়গাগুলোতে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা সব সময় পরামর্শ দিচ্ছি যে এই বৃষ্টি না হলেই যাতে কৃষকরা ওই স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বা ক্যানেল থেকে যাতে পানিটা দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আমন মৌসুমে নীলফামারীতে 1,03,175 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 1,13,081 হেক্টর জমিতে। শাকির হোসেন বাদল,
সময় সংবাদ, নীলফামারী। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটু পানি, নিচু এলাকায় অলিগলিতে জলাবদ্ধতা, তলিয়েছে দোকানপাটও। বন্যার পানি নামতেই ফুটে উঠছে ফসলি জমির ক্ষতি। সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক, ইউটিউবের পাসওয়ার্ড। সংশোধন হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের প্রকল্প মূল্যায়ন কমিটি। এবং সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে, হুঁশিয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এনবিআর বাতিল করলেও কালো টাকা সাদা করার সুযোগ, চলতি মাসে হতে পারে বাজেট সংশোধন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।